push. And then Ronaldo! বিশ্বাস করা কঠিন, ইউরোপের ফুটবলের ইতিহাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী রিয়াল মাদ্রিদ, যারা কিছুদিন আগেও ডাবল জিতেছিল, তারাই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল তুলনামূলক দুর্বল আর্সেনালের কাছে হেরে। ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হওয়ার সম্ভাবনা জাগানো ভিনিসিয়াস জুনিয়র সময়ের সাথে যেন ফিকে হয়ে আসছে ব্রাজিলিয়ান ফুটবলারের ম্যাজিক। অ্যাটাকিং থার্ডে গিয়েই খেই হারিয়ে ফেলছেন ক্রমাগত, আসছে না কাঙ্ক্ষিত সাফল্য। ভাবুন তো একবার, রিয়াল মাদ্রিদ যারা একের পর এক লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে চলেছে, সেই দলটা পিএসজি থেকে কেড়ে নিল কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলারকে, যাকে অনেকেই বিশ্বের সেরা ফুটবলার মনে করেন। সবাই তো ভেবেছিল মাদ্রিদ এবার বিশ্ব শাসন করবে। যখন বার্সেলোনা ধুঁকছিল, তখন মাদ্রিদের এই দাপট ছিল প্রায় একচ্ছত্র। একটা সময় মনে হচ্ছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দ্বৈরথ একতরফা হয়ে যাবে, কিন্তু এখন পরিস্থিতি ঠিক উল্টো। এত তারার মেলা যেখানে, সেই রিয়াল মাদ্রিদ কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না? কাগজে কলমে মনে হয় এই দল লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ দুটোই জিতবে, কিন্তু ধারাবাহিকতা তো দূরের কথা, কালভেদে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখালেও সেই ঝলক 90 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারছে না আনচেলত্তির দল। যারা রিয়াল মাদ্রিদের ইতিহাস জানেন, তাদের কাছে এটা খুব একটা অবাক করার মতো ঘটনা নয়। তৃতীয় গ্যালাকটিকো যুগেও সেই একই সমস্যা দেখা যাচ্ছে, যা এর আগের দুই যুগেও ছিল। 2000 থেকে 2006 সাল পর্যন্ত পেরেজের প্রথম গ্যালাকটিকো যুগে লুইস ফিগোকে বার্সেলোনা থেকে রেকর্ড অর্থে সই করানো হয়েছিল। এরপর এলেন জিদান। মাদ্রিদ 2001 আর 2003 সালে লা লিগা জিতল, আর 2002 শিখ রোনালদোকে, যিনি চোট আর ফিটনেস সমস্যায় ভুগলেও 2003 সালে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। আসল ঝামেলা ছিল অন্য জায়গায়। মাদ্রিদের রাইট উইংয়ে আগে থেকেই ছিলেন ফিগো। বেকহাম যে পজিশনে খেলতে পছন্দ করতেন, ঠিক সেই পজিশনেই খেলতেন ফিগো। বেকহামকে স্পষ্টতই বাণিজ্যিক কারণে রিয়ালে নিয়ে আসা হয়েছিল, ফুটবল সেখানে মুখ্য ছিল না। ফলস্বরূপ দুজন হাই প্রোফাইল খেলোয়াড় একই পজিশনে থাকায় একজনকে বাধ্য হয়ে অন্য পজিশনে খেলতে হতো। শুধু তাই নয়, বেকহামের আগমনের ফলে ক্লাব ছাড়তে বাধ্য হন মাকেলেলে, যিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু পেরেজ ডিফেন্সিভ প্লেয়ারদের বেশি বেতন দিতে রাজি ছিলেন না। এমন সব অসঙ্গতিতে তারকা খচিত দল হওয়া সত্ত্বেও পরের 3 বছর কোনো ট্রফি জিততে পারল না মাদ্রিদ। এত বড় বড় তারকার ভিড়ে ছিল না কেবল দলীয় ভারসাম্য। পরবর্তীতে দুর্দান্ত ফর্মে থাকা মাইকেল ওয়েনকে সাইন করায় রিয়াল মাদ্রিদ, যিনি 1 মৌসুম পরেই ক্লাব ছাড়েন। এরপর বেকহামও চলে গেলেন MLS-এ। ওখানেই প্রথম গ্যালাকটিকো যুগের আনুষ্ঠানিক সমাপ্তি। প্রচুর অর্থ খরচ আর তারকা থাকা সত্ত্বেও সময়টা ছিল ব্যর্থতায় ভরপুর। এমবাপ্পের সাইনিংটা অনেকটা বেকহামের মতোই। যদিও এমবাপ্পেকে শুধু মার্কেটিংয়ের জন্য আনা হয়নি, তবু ফুটবলিং দৃষ্টিকোণ থেকে এটা খুব একটা যৌক্তিক ছিল না। মাদ্রিদের বাঁদিকে আগে থেকেই বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ভিনিসিয়াস ছিলেন। এমবাপ্পে তার সেরাটা দেন বাঁদিকে খেলেই, ফলে দুজনের পজিশন প্রায় একই হওয়ায় ঝামেলা হচ্ছিল। গত মৌসুমের শুরুর দিকের হিটম্যাপ, রড্রিগো, এমবাপ্পে আর ভিনিসিয়াস তিনজনেই বাঁদিকে জট পাকাচ্ছিলেন। তবে ধীরে ধীরে এমবাপ্পে সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় মানিয়ে নিয়েছেন এবং দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেও তিনি ছিলেন মাদ্রিদের সেরা খেলোয়াড়। কিন্তু তার ব্যক্তিগত ব্রিলিয়ান্সের পরেও দল হিসেবে মাদ্রিদের পারফরম্যান্স খারাপই হয়েছে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।